আমরা আমাদের মিডিয়ার সকল ভাই বোনদেরকে এখানে দাওয়াত জানিয়েছি কিছু দুঃখ প্রকাশ করবার জন্য এবং কিছু সত্য সামনে পরিষ্কারভাবে নিয়ে আসবার জন্য। আমি অপপ্রচার নিয়ে চিন্তিত না। কেউ আমার নামে মিথ্যা প্রচার করছে, মিথ্যা বলছে, সেটা নিয়ে আমি চিন্তিত না, কারণ আমাদের অনেক কাজ আছে। কিন্তু কাজ রিলেটেড আজকে আপনাদের সম্মুখীন আসা, বিকজ 12ই ফেব্রুয়ারি আমাদের আকাঙ্ক্ষার নির্বাচন, সেই নির্বাচনে আমি জয়ী হয়ে এসেছি, আল্লাহ তাআলার অশেষ রহমত। কিন্তু সেই জয়ের মানে জয় পাবার আগ পর্যন্ত অনেক চড়াই উতরাই আমাদের পার হতে হয়েছে। আমাদের প্রতিপক্ষ যারা ছিলেন তারা বিভিন্নভাবে অনেক প্রচেষ্টা করেছেন, চালিয়েছেন কেন্দ্র দখল করার। অনেকগুলো কেন্দ্র তারা দখল করতে গেছেন, কিছু কেন্দ্রে তারা দখল করতেও সক্ষম হয়েছেন মানে সাময়িক সময়ের জন্য। সাময়িক সময় যতক্ষণ পর্যন্ত, এবং আমি আবার প্রথমেই ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনী, আর্ম ফোর্সেস যারা টহলে ছিল তাদের সকলকে, কারণ তারা সকল দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। যেই জায়গাগুলোতে আমাদের প্রতিপক্ষরা কেন্দ্র দখল করে ভোট চুরির কারখানা করতে চেষ্টা করেছিল, সেই জায়গাগুলোতে প্রথমে আমাদের কর্মী বাহিনীরা থামাতে চেষ্টা করে এবং তারপর আর্ম ফোর্সেস এবং আইন শৃঙ্খলা বাহিনীরা শক্তভাবে তাদেরকে প্রতিহত করে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছাবার আগে বা আর্ম ফোর্সেস পৌঁছাবার আগে কিছু জায়গায় আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে ভীষণভাবে হামলা হয়। এবং যেহেতু আমার পরিষ্কার ইনস্ট্রাকশনস ছিল প্রত্যেকটা থানা, ওয়ার্ড, প্রত্যেকটা নেতা কর্মীর প্রতি, যে কোনো ধরনের সহিংসতায় আমরা যাব না নির্বাচনের দিন, কোনো ধরনের। আমাদের ভোট সেন্টার দখলের দরকার নাই, আমরা আত্মবিশ্বাসী আমরা জয়ী হয়ে আসবো। আর যদি জয়ী নাও হয়ে আসি, তবু আমরা গণতন্ত্রে বিশ্বাসী, কোনো ধরনের গণতন্ত্রের বিরোধী কাজ আমরা করতে রাজি না। প্রত্যেকটা নেতা কর্মীকে এটা পর্যন্ত ওয়ার্নিং দেওয়া ছিল যে তাদের নামে যদি কোনো ধরনের অ্যাকচুয়াল এভিডেন্স আমি খুঁজে পাই যে তারা আগ বাড়িয়ে কোনো একটা সহিংসতায় জড়িত হয়েছে বা তারা সেন্টার দখল বা কোনো কিছু অরাজকতা করতে চেষ্টা করেছে, ওই মুহূর্তে আমি বিএনপি হাইকমান্ডের সাথে কথা বলে তাদেরকে ইমিডিয়েট মানে সারা জীবনের জন্য দল থেকে বহিষ্কারের আদেশ এনে দেব। সো এই জায়গা থেকে আমাদের পরিষ্কার ইনস্ট্রাকশন ছিল এবং আমাদের নেতাকর্মীরা কোথাও কোনো অরাজকতা সৃষ্টি করে নাই। কিন্তু আমাদের প্রতিপক্ষ এবং যে ক্যান্ডিডেট ছিল সে নিজে এক একটা কেন্দ্রে যে অরাজকতা তৈরি করতে চেষ্টা করেছে এবং আমার মানে কয়েক শত নেতা কর্মীরা বিশালভাবে আহত হয়েছে। আজকে আপনাদের প্রেস কনফারেন্স দেখেছি, কারণ আমার একটা নেতা একটা কেন্দ্রে এতটাই তাকে আহত করা হয়েছে। এবং এগেন আমাদের প্রতিপক্ষ যে ছিল নির্বাচনে প্রধান প্রতিপক্ষ, তাদের কর্মী বাহিনী এতটাই আহত করেছে যে উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। সো এই যে মৃত্যুর সাথে লড়াই করছেন, এইটা আমরা কখনোই কোনো ধরনের আইনি বিচার ছাড়া ছেড়ে দিতাম না, এখনো ছেড়ে দেব না। এবং বাকি যারা আহত হয়েছে আজকে আপনারা এখানে দেখতে পারেন, অনেকেই যারা আসতে পেরেছেন, অনেকে হাসপাতালে এখনো আছেন, কিন্তু যারা কিছু দূর সুস্থ হয়েছেন, আসতে পেরেছেন, তারা এক্সরে রিপোর্ট থেকে শুরু করে কোন হাড্ডি ভেঙেছে, কিভাবে তারা আহত হয়েছে, রিপোর্ট শুদ্ধ এখানে তারা এসে পৌঁছেছে। যারা আসতে পেরেছে অনেকেই এখনো হসপিটালাইজড আছে। এবং এই যে আমাদের ত্যাগী নেতা হায়দার আলী সাহেব, আমাদের হাজারীবাগের নেতা হায়দার আলী সাহেব, উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। উনার সন্তান, ওনার কনিষ্ঠ সন্তান এবং ওনার স্ত্রী আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদেরকে বলবার জন্য তাদের কি অবস্থা। আমরা আপনাদের সামনে এই জিনিসগুলো পরিষ্কার করবার জন্য এবং একই সাথে পরিষ্কার জানিয়ে দেবার জন্য যে আজকে এইখান থেকে আমরা তারা উঠার পর প্রত্যেকটা এখানে যত আহত আমাদের কর্মী আছেন, যাদের হাড্ডি ভাঙা হয়েছে বা যা কিছু ভাঙা হয়েছে, এই যে হায়দার আলী সাহেবের পরিবার, হায়দার আলী সাহেব মৃত্যুর সাথে লড়াই করছেন, এই প্রত্যেকটা জিনিসের এখন আমরা আইনি মামলায় যাব। প্রত্যেকটা থানায় মামলা দেয়া হবে এবং কতগুলোতে সেন্টারে তখন প্রতিপক্ষ ক্যান্ডিডেট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে, সে দাঁড়িয়ে ওইখানে দাঁড়িয়ে অর্ডার দিয়েছে এই হামলা করবার জন্য। তো সে হুকুমের আসামি তো মিনিমাম, এবং হায়দার আলী সাহেব যে মৃত্যুর সাথে লড়াই করছেন, এইটা তার হুকুমের আসামি তো সে মিনিমাম। এই প্রত্যেকটা মামলা আজকে এইখান থেকে বের হয়ে আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি, যেন কেউ না বলতে পারে যে ববি হাজার যেটা করে বা সেইটা করে। এবং আমরা অন্য কিচ্ছু করছি না ভাই, শুধুমাত্র আইনের বিচার চাইছি। এবং তবু আপনাদের বলে কয়ে চাইছি, কারণ আমরা কিন্তু সরকারে আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু সেইটা সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া হবে না বলে আপনাদেরকে ডেকে নিয়ে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার আপনাদেরকে দিয়ে তারপর আমরা মামলাগুলো দায়ের করব। এইখানে ছোট্ট একটু আমি আপনাদের অনুমতি চাচ্ছি। আমাদের হায়দার আলী সাহেব, আমাদের ত্যাগী নেতা, যিনি মৃত্যুর সাথে লড়াই করছেন, ওনার কনিষ্ঠ সন্তান অপূর্ব দুটো কথা আপনাদের সামনে বলবে। অপূর্ব, বলো। আসসালামু আলাইকুম। আপনারা এখানে
পুরো নামটা বলুন। আমার বাবার নাম বলুন। আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ হায়দার আলী। তিনি প্রায় দীর্ঘ 40 যাবৎ বিএনপি রাজনীতির সাথে জড়িত। তো আমি হচ্ছে ওনার বড় সন্তান মোহাম্মদ হুসাইন আলী অপূর্ব। আপনারা এখানে সবাই আসছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার বাবা নির্বাচনী রাতে সহিংসতায় আহত হন। তার ব্রেনে হ্যামারেজ হয় এবং মাথার ভিতরে রক্তক্ষরণ সহ রক্ত জমাট হয়। পরবর্তীতে সার্জারির পর এখন পর্যন্ত আজকে প্রায় 9 থেকে 10 দিন তার চিকিৎসা চলছে। এখনো তিনি আইসিইউতে ভেন্টিলেশনে আছেন। এখন পর্যন্ত আসলে ওনার অবস্থা কোনো পজিটিভ কোনো দিকে যায়নি। আমি আপনাদের কাছে আসলে সর্বপ্রথম চাচ্ছি আমার বাবার জন্য দোয়া, যে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এবং আরেকটা আমি যেটা চাচ্ছি, আমি রাষ্ট্রের কাছে বিচার আসছেন, আমি জানি না উনি আমাদের মাঝে ফিরবেন কিনা। তো এইটার জন্য যারা জড়িত বা যারা এটার সাথে হচ্ছে, যাদের কারণে উনি আহত হয়েছে, যেভাবে আহত হয়েছে, আমি আসলে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের অভিভাবকদের কাছে, মিডিয়ার কাছে আমি বিচার চাচ্ছি। আমি চাই আমার বাবা তিনি সুস্থ হোক এবং তিনি তার বিচারটা পান। রেজাল্টের পরে না, এগুলো প্রত্যেকটা ঘটনা ঘটেছে রেজাল্টের আগে। যখন কিছু ঘটনা ঘটেছে আপনার যখন ভোট চলছে, যেমন মাইলস্টোনে আমার ইনারা আহত হয়েছেন, ইনার হাত ভেঙে ফেলেছে। মাইলস্টোনে খোদ প্রতিপক্ষ ক্যান্ডিডেট দাঁড়িয়ে অর্ডার দিচ্ছিল এবং মাইলস্টোনের ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে দেখবেন, এই যে আমাদের একজন ত্যাগী কর্মী উনি নিজে প্রতিপক্ষকে থামাতে চেষ্টা করছিলেন। সেইখানে উনারা যতক্ষণ পর্যন্ত থামিয়েছেন, তারপর আর্মি এসে সেটাকে সঠিক ব্যবস্থা নিয়েছে। সো এই জায়গাগুলোতে তারা যে কাজগুলো করেছেন এবং কিছু এই যে ভোট ইসের সময়, তারপর কিছু গুনতি চলার সময়, সো হায়দার আলী সাহেবের উপরে যখন আক্রমণ হয়েছে তখন ভোট কেন্দ্রের ভিতরে গুনতি চলছে এবং তারা হয়তো ইন্টারনালি খবর পেয়েছে যে আমরা এগিয়ে আছি। সেই জায়গাটায় আক্রমণ করে বা ভোট সেন্টার দখল করে ওই ভোট গণনা যেন তারা ওলট পালট করতে পারে, সেটার একটা প্রচেষ্টায় হায়দার আলী সাহেব 43 না, মাইলস্টোন 43, আলিম মাদ্রাসাটা কত নম্বর সেন্টার? আলিম মাদ্রাসাটা হচ্ছে 34 নম্বর ওয়ার্ডের সেন্টার নাম্বারটা আপনারা নিজে দেখে নিতে পারেন বা পরে আপনাদের জানিয়ে দিতে পারেন। সো এই অবস্থানগুলো আপনাদেরকে পরিষ্কার করে জানাবার জন্য আজকে আমাদের এই প্রেস কনফারেন্সটা ডাকা, এবং যেটা আমি আপনাদেরকে প্রথমেই পরিষ্কার করলাম যে আজকে এখানে হায়দার আলী সাহেবের পরিবার ওনারা অ্যাটেম্পট টু মার্ডার মামলা করবেন। বাকি সকলে তাদের উপরে যে আক্রমণ হয়েছে টেরোরিজম অ্যাক্টের আন্ডারে বা যে অ্যাক্টের আন্ডারে এই মামলাগুলো হয়, তাদের ওই থানাগুলোতে, আদাবর থানা, মোহাম্মদপুর থানায় ইমিডিয়েটলি এই মামলাগুলো দায়ের করা হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। প্রশ্ন করতে চাই, রাজনৈতিক মামলাগুলোতে গণহারে অনেক বেশি আসামি করা হয়, এই ক্ষেত্রে কি তাই হবে নাকি আপনারা সুনির্দিষ্ট করে চিহ্নিত করতে পেরেছেন কারা এই হামলাগুলো করেছে? ওইভাবে কি মামলা, যে এলাকাগুলোতে যতজনকে তারা চিহ্নিত করতে পেরেছেন সেই নামগুলো আমরা থানায় দিয়ে দেব। যেখানে চিহ্নিত করা যায়নি, কারণ অনেকগুলো আমরা দেখেছি আপনার মানে জাস্ট র্যান্ডম, আপনি যদি এমন করে বলেন, এমন হতেই পারে যে আমার প্রতিপক্ষ যেহেতু কয়েকটা মাদ্রাসা পরিচালনা করেন, সেই মাদ্রাসার ছাত্রগণ হতেই পারেন, কিন্তু মানে পরিচিত চেহারা না, এরকম অনেক জায়গায় ছিল, অনেকগুলো সেন্টারেই ছিল। সো পরিচিত চেহারা যেখানে না, সেখানে যতখানি আইডেন্টিফাই করা যায় সেই হিসেবে যেভাবে পুলিশ অফিসিয়ালি মামলা নিতে পারে বা নেবে সেই হিসাবেই করা হবে। তবে প্রধান আসামি কাকে করবে? ওনারটা করে জি আপনি ঢাকা 13 আসনের দায়িত্বে আছেন, এই যে এই ঘটনাগুলো এখনো যে পুনরাবৃত্তি হচ্ছে, আপনাদের পুনরাবৃত্তি না, গতকাল একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। এই ছিনতাই হওয়ার সঙ্গে সঙ্গে যখন এটা সম্বন্ধে আমি জানতে পারি, আমি ইমিডিয়েটলি আপনার দায়িত্বপ্রাপ্ত থানা, আদাবর থানার যিনি এখন মেইন ওসি ছুটিতে আছেন, আগামীকাল আছেন, দায়িত্বপ্রাপ্ত ওসির সাথে কথা বলি, ডিসির সাথে কথা বলি। গতকাল রাতেই মেইন আসামি একজন নাম রাসেল নামক একজন, রাসেল সহ আরো 4 জনকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং আমি পরিষ্কার করে জানিয়ে দিয়েছি, কারণ কোথায় কোথায় নাকি আমার সাথে ক্যাম্পেইন করতে রাসেলের ছবিও পাওয়া গেছে। আমার সাথে ক্যাম্পেইন হাজার হাজার মানুষ করেছে, অনেক দুষ্ট মানুষ হয়তো করেছে দেখানোর জন্য, আমার সাথে একটু ছবি তোলার জন্য, যে দেখাবে যে এমপি সাহেবের কাছের আমি। না ভাই, আমার কোনো কাছের লোক নাই, আমার কাছে শুধুমাত্র জনগণ। এবং আমি রাতে ইমিডিয়েট ওসি সাহেবকে এবং ডিসি সাহেবকে জানিয়ে দিয়েছি যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করেন। এমব্রয়ডারি মালিক সমিতি, মানে যাদের উপরে আক্রমণ হয়েছিল, এমব্রয়ডারি মালিক সমিতির সাথে আজকে 4টার সময় আমি মিটিং রেখেছি, তাদের সাথে বসবো, বৃহত্তর তাদের যত ঝামেলা আছে সবগুলো নিয়ে আরো পরিপূর্ণভাবে জানতে চেষ্টা করব এবং সেটা রিলেটেড আমরা ডিসি ভারপ্রাপ্ত ওই জায়গায় জোনগুলোর ওসিদের সাথে কথা বলবো। এবং ইতিমধ্যে আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে আদাবর থানা, মোহাম্মদপুর থানা, শেরেবাংলা নগর থানা এবং আপনার ওই হাজারীবাগ থানা,
হাজারীবাগ থানার কিছু এলাকা আমার এরিয়াতে পড়েছে। এই 4টা থানার ওসিদের সাথে ইতিমধ্যে কথা বলেছি যে তাদের আরো পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী হতে, কারণ আর্মি ক্যাম্পগুলো সরে যাচ্ছে, শক্তিশালী হতে কি কি প্রয়োজন তারা আমাকে তালিকাভুক্ত করে জানিয়েছে। তাদের লোকজন কত প্রয়োজন, গাড়ি কত প্রয়োজন, কি কি কত প্রয়োজন, এগুলো ইতিমধ্যে আমরা কমিশনার অফিস এবং আইজির অফিসের সাথে কমিউনিকেট করেছি। কমিশনার অফিস আমাদেরকে, মানে ডিএমপি কমিশনার অফিস আমাকে অ্যাসিওর করেছে যে এর ভিতরে অনেকগুলো জিনিস তারা খুব শীঘ্রই এই থানাগুলোতে পৌঁছে দিতে চেষ্টা করবেন এবং দেবেন। সো সেই জায়গা থেকে আমরা কাজ করছি। এক রাতে সবকিছু ঠিক হয়ে যাবে না, কিন্তু ঠিক করার জন্য যে আমরা নিয়মিত কাজ করছি, অক্লান্তভাবে কাজ করছি, সেটা আপনাদের কাছে পরিষ্কার করলাম। নেক্সট ভাই একটা হায়দার আলী সাহেবের উপর হামলার ঘটনা একটু মামলা করতে, জি মামুদুর থানায় করবেন। জি, আচ্ছা, এখানে প্রধান আসামি কাকে করা হচ্ছে? এইটা প্রধান তো আপনার ইসের আসামি, কি বলেন নাম, হুকুমের 1 নম্বর আসামি তো ভাই প্রার্থী নিজে, যে প্রার্থী ছিলেন সে নিজে হুকুমের 1 নম্বর আসামি। হ্যাঁ, আপনার তো মামুনুল হক। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন জি। হলো যে মাদ্রাসার শিক্ষার্থীরা যখন কোনো আন্দোলন করেন, আসলে তাদেরকে যেটা বোঝানো হয় তারা কিন্তু ডিসপারেট হয়ে যায়। জি, তো এই মাদ্রাসার শিক্ষার্থীদের আপনি শিক্ষামন্ত্রী, তাদেরকে পথে আনার জন্য কিংবা তারা যদি সহনশীল আচরণ করে, শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক না, অন্যান্য ক্ষেত্রেও, জি। আপনার কি মনে হয় যে মাদ্রাসার যে শিক্ষা কারিকুলাম, যে মাদ্রাসার যে শিক্ষা পদ্ধতি, জি। সেখানে কোনো পরিবর্তন? দেখেন, এখানে- এর একটা জি। আরেকটা হলো, আপনি কি মনে করেন কিনা যে নির্বাচনের দিন বাইরের কেউ এসে আপনাদের উপর আক্রমণ করেছেন? দুটো জিনিস। একটা হলো, প্রথমে আপনি যে প্রশ্নটা করেছেন, আমি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে আমি এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয় এহসানুল হক মিলন এমপি, আমরা দুজন বৃহত্তর আলোচনা করেছি। আমাদের 3জন যে সচিব আছেন, স্পেশালি মাদ্রাসা এবং টিভিটি এডুকেশন, মানে ভোকেশনাল এডুকেশন যিনি সচিব আছেন, ওনাদেরকে নিয়ে বৃহত্তর আলোচনা করেছি যে আমরা একই ধরনের কারিকুলামের আন্ডারে, মানে পার্থক্য থাকবে, কমি মাদ্রাসা কিছু ডিফারেন্স থাকবে, আলেয়া মাদ্রাসা কিছু ডিফারেন্স থাকবে, বাংলা মিডিয়াম কিছু ডিফারেন্স থাকবে, ইংলিশ মিডিয়াম কিছু ডিফারেন্স থাকবে, বাট ওভারঅল যে কারিকুলামের চাদর, এইটা যেন সিমিলার হয় সব জায়গায়, সেটার জন্য আগামী বেশ কিছুদিন আমরা কাজ করব। এবং আমি আপনাদেরকে এশিওর করছি, কারণ আমি এবং মন্ত্রী মহোদয়, মানে জনাব এহসানুল হক মিলন এমপি, আমরা দুজন মিলে একটা জায়গায় সিদ্ধান্ত নিয়েছি যে কারিকুলামের আমব্রেলা পুরো বাংলাদেশে সিমিলার হইতে হবে। বাকি কিছু এদিক ওদিক থাকতেই পারে, কিছু এখানে এক্সট্রা পড়াবে, কিছু ওখানে এক্সট্রা পড়াবে না, কিন্তু কারিকুলামের আমব্রেলা সেম হতে হবে। সেই আঙ্গিকে আমরা কাজ করব। এবং আমি বিশ্বাস করি সেই আঙ্গিকে কাজ করলে ভুল তথ্য, ভুল জ্ঞান ছড়ানোর যে একটা প্রবণতা আমরা গত বেশ কিছু বছর দেখেছি, এটা আমি শুধু মাদ্রাসার জন্য বলছি না, আমি যে কোনো জায়গার জন্য বলছি, ভুল তথ্য, ভুল জ্ঞান ছড়ানোর যে প্রবণতা, এই জায়গাটায় আমরা অনেক দূর হয়তো সঠিক জায়গায় আনতে সক্ষম হব। আর আপনি যেটা বললেন বাইরের লোকজন, আমরা নেতাকর্মীদের কাছ থেকে যে ফিডব্যাকটা পেয়েছি, বিশেষ করে আমাদের যত জায়গায়, যেমন হায়দার আলী সাহেব, যত জায়গায় যত নেতাকর্মী আহত হয়েছেন তারা সব ওই এলাকার মানুষ, মানে তারা তাদের বয়স যদি 25 হয় বা বয়স 65 হয়, তারা ওই 25 বা 65 বছর ওই এলাকায় থাকেন। ওই এলাকার সবার চেহারা তারা চেনেন। অনেকে তারা দেখেছেন যাদের চেহারা তারা চেনেন, ওই যে যখন জিজ্ঞেস করলেন যে অজ্ঞাত হবে কিনা, অনেকের চেহারা তারা চেনেন। এখন তারা মাদ্রাসা থেকে এসেছেন না বাইরে অন্য কোথাও থেকে এসেছেন, এটা তো আমরা বলতে পারছি না। সো ওই জায়গায় পুলিশকে আমরা সেইভাবেই ইনফরমেশন দেবো। উনি আগে করেছিলেন। চিন্তা এবং মাদকের একটা অবধারণা, যেটা আমরা সবাই ইতিমধ্যে জানতে পারছি। জি। এই জায়গা থেকে আপনাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য আছে কিনা যে আমরা ঠিক এতদিনের মধ্যে এই জায়গায় প্রায় 90% সফলতা অর্জন করতে পারবো? না, এটা আসলে যে জিনিসটা অসম্ভব সেই জিনিসটা নিয়ে কথা বলা যায় না, যে আমি এতদিনের মধ্যে 90 ভাগ বা 100 ভাগ করতে পারবো। আমরা যেটা আপনাদেরকে বলতে পারি, এতদিনের মধ্যে এই কাজগুলো আমরা করব। এই কাজগুলোর রেজাল্ট 100 ভাগ ঠিক হয়ে যেতে পারে, বা এই কাজগুলোর রেজাল্টে 30 ভাগ ঠিক হতে পারে, 25 ভাগ ঠিক হতে পারে, সেটা তখন জানবো। যদি অল্প ঠিক হয় তাহলে আবার নতুন কাজ নিব এটা ঠিক করবার জন্য। সো আমরা কি করব এইটা আপনাদেরকে আমি টাইমলাইন দিয়ে বলতে পারি, কি রেজাল্ট হবে এটা তো টাইমলাইন দিয়ে বলতে পারছি না। তবে আমাদের প্রচেষ্টা থাকবে। আমরা যে জিনিসগুলো ইতিমধ্যে করছি, আমাদের এলাকায় যতগুলো এলাকা আছে সব জায়গায়, যেমন মনে করেন মোহাম্মদপুর থানায় 550টা নতুন সিসিটিভি আমরা লাগাচ্ছি সব হটস্পটে, ক্রাইম হটস্পটগুলোতে। আমরা নতুন আপনার বসিলাতে পুলিশ ক্যাম্প করছি, ওখানে বড় একটা আপনার ফোর্স রাখার ব্যবস্থা করছি। আমরা আরো অনেকগুলো বিট অফিস করছি, মানে পুলিশ বক্স বলেন যেটাই বলেন। সো মোহাম্মদপুর থানার অধীনে আরো 20টার অধিক আমরা বিট অফিস করছি, যে জায়গাগুলোতে, মানে ইন দ্য সেন্স যে পুলিশ বক্সে কিছু সারাক্ষণ পুলিশ প্রেজেন্স থাকবে। মোহাম্মদপুর থানার অধীনে যতগুলো টহলের গাড়ি আছে আমরা এই গাড়ির সংখ্যা বাড়াচ্ছি, বাইকের সংখ্যা বাড়াচ্ছি। আমরা
ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কমিউনিটি মানে ওই আপনার ডেপুটাইজড কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থা, এটা নিয়ে আলোচনা করছি। এটা যদিও অলরেডি আমরা ব্যবস্থা করিনি, এটা আলোচনায় আছে, ডিসি অফিসের সাথে আমরা আলোচনায় আছে যে এই জিনিসগুলো করব। সো আমরা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি, আমরা এলাকাবাসীদেরকে অন্তর্ভুক্ত করছি, আমরা পুলিশের টহল সবকিছু বাড়াচ্ছি, এবং চাঁদাবাজি বা সবকিছু নিয়ে আমরা জিরো টলারেন্স নিয়ে আসছি। ওই যে যেটা বললাম যে এই যে গতকাল যে একটা ঘটনা ঘটেছে, আমরা পরিষ্কার বলে দিয়েছি আমার সাথে ছবি আসে যায় না। এক নম্বর হলো বিএনপি দলীয় পরিচয় বোধহয় এই লোকটা দিয়েছে, বিএনপি আমি খবর নিয়েছি বিএনপি দলীয় পরিচয়ও তার কোনো পদ পদবি নাই। আর যদি থাকেও ভাই, বিএনপির মন্ত্রী না আমি, বিএনপির এমপি না আমি জনগণের এমপি, আমি জনগণের মন্ত্রী। এবং এমপি যেমন আমাকে জনগণ বানিয়েছে, তো জনগণের কোনো বিএনপি বা এটা কিছু নাই। আবার মন্ত্রী আমাকে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বানিয়েছেন, এবং জনাব তারেক রহমান পরিষ্কার এজেন্ডা দিয়ে দিয়েছেন সকল ধরনের করাপশনের জিরো টলারেন্স। সো এইখানে আর কোনো ধরনের দলীয় পরিচয় বা কিচ্ছু আসবে যাবে না। জি, মোহাম্মদপুরে আমি দেখেছি যে বিশেষ করে বিহারি ক্যাম্প, জেনেভা ক্যাম্পে, হুমায়ুন রোডে প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত অবধি শাক পাতার মতো আপনার মাদক বিক্রি হচ্ছে, জি, একদম প্রকাশ্যে। জি, এইটাকে বন্ধ করার জন্য কোনো ধরনের উদ্যোগ আপনি নেবেন কিনা, এবং মোহাম্মদপুর থানাকে সেভাবে কোনো ইনভেস্টিগেশন দিবেন জি, কিনা? মোহাম্মদপুর থানাকে ইতিমধ্যে এগুলো রিলেটেড ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং একই সাথে আমরা জেনেভা ক্যাম্প এবং বাকি যে 5টা ক্যাম্প আছে, এই 6টা ক্যাম্পের সাথে আলোচনা করছি। আমরা হয়তো ইনশাআল্লাহ, মানে টাইম লাইনটা এখনো বলতে পারছি না, বাট হয়তো আমি আশাবাদী আগামী 6 মাসের ভেতরে এই 6টা ক্যাম্পের ডেভেলপমেন্ট প্ল্যান ফাইনাল করতে পারবো। আমরা যদি ফাইনাল করতে পারি তাহলে হয়তো এই বছর শেষের আগেই এই ক্যাম্পগুলোর ডেভেলপমেন্ট প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু হয়ে যাবে। জি, আর কারণ ইম্পর্টেন্ট প্রশ্ন না থাকলে এদিকে অনেকক্ষণ। আচ্ছা, আমার নাম তরিকুল্লাহ, মোহনা টেলিভিশন থেকে আছি। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা এই নির্বাচনকালীন সময় আপনার কতজন আপনার আহত হয়েছে লোক, এবং প্রতিপক্ষ একটা প্রতিপক্ষই কি আপনাদের উপরে হামলা করেছে নাকি বিভিন্ন? শুধুমাত্র একটা প্রতিপক্ষই আমাদের কাছে আমাদের উপরে হামলা করেছে, মানে একটা প্রতিপক্ষেরই বাহিনী হামলা করেছে। আপনারা যারা নির্বাচন কভার করেছেন তারা জানেন যে আসলে কন্টেন্ডার 2 জন ছিল, আমি ছিলাম এবং জামাত ইসলামের কোয়ালিশন থেকে ছিল, শুধু 2 জন ছিল, বাকি কেউ কন্টেন্ডার ছিল না। মানে ওনারা প্রার্থী ছিল কিন্তু ওনারা তেমন ভাবে কন্টেনশনে ছিল না। সো এই জায়গাতেই দ্বন্দ্বটা শুরু হয়েছে, এবং আমাদের আহত কতজন হয়েছে এটা তালিকা আপনাকে আমি বলতে পারছি না, তবে হসপিটালাইজড 100-র অধিক হয়েছে, মানে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই লেভেলের আহত 100-র বেশি হয়েছে। অনেকে ভাঙা হাড্ডি, অনেকে জাস্ট মাংসপেশিতে এত বেশি ব্যথা পেয়েছে বা 2-একটা কোপ খেয়েছে, কেটে ছিঁড়ে গেছে, স্টিচ হয়েছে 100-র বেশি। জি, আমরা কয়টা মামলা করব? আমরা তো মামলা করব না, যারা আসলে আহত হয়েছে, যাদের উপরে যারা ভুক্তভোগী তারা মামলা করবেন। এখানে বেশ কয়েকজন আছেন, সো এটা মামলার পরে আপনারা তালিকা জানতে পারবেন। জি, আমরা লাস্ট জি আমি জানতে চাচ্ছি যে আপনাদের শপথ গ্রহণের দ্বিতীয় দিনে মোহাম্মদপুর আদাবর এলাকায় না বসিলা এলাকায় একটা দোকানদারের কাছে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে, তাকে পিস্তল দেখানোর হুমকি দেওয়া হয়েছে, এবং বর্তমানে সেই দোকান টোটালি মার্কেটই বন্ধ রাখা। এই বিষয়ে আপনি জানেন কিনা? এবং দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, মামুনুল হক সাহেব যে হুকুমদাতা, সেটি আপনি কিভাবে পাচ্ছেন? কারণ সে মাইলস্টোনে দাঁড়িয়ে ছিল, আমার লোকজনের সামনে হুকুম দিয়েছে, সেইভাবে ইনশিওর করছি। আপনার প্রশ্ন একটু চিন্তা করে করবেন ভাই। নেক্সট জি, 2 লক্ষ টাকা চাঁদা দাবি। আমাদের নিউজের জন্য একটু আপনি হায়দার আলীকে দেখে আসছেন, এখন তার কি অবস্থা? আমরা আজকে আপনারা এই হাসপাতালে আসে, কারণ হায়দার আলী এই হাসপাতালে ছিলেন, বেল্টের ক্লিয়ার করার যে ব্যাপার আছে সেই বিষয়ে এখানে এসেছি, সো তার পরিবারকেও নিয়ে এসেছি, এবং এই জিনিসগুলো আসলে এমন জায়গায় গেছে যে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই বলেই আপনাদেরকে ডেকে পরিষ্কার করে তারপর আইনগত ব্যবস্থা আমরা যাচ্ছি, সো দ্যাট কেউ আগামীতে আবার ক্লেম না করতে পারে যে ববি হাজাজ লুকিয়ে এটা সেটা করেছে। ববি হাজাজ কোনো কাজ লুকিয়ে করে না, লুকিয়ে করার তার কোনো প্রয়োজন নাই, কাউকে নিন্দা করা বা কারো নামে মিথ্যাচার করাও তার কোনো প্রয়োজন নেই। আমরা অনেক কাজে ব্যস্ত ভাই, দেশের কাজ আছে আমাদের, সেই কাজ নিয়ে আমরা ব্যস্ত। হায়দার আলী সাহেব এখনো অত্যন্ত অসুস্থ, আমি কয়েকবার তাকে দেখেছি, মানে তাকে দেখা তো কিছু না, উনি আইসিইউতে, উনি এখনো ওনার সেন্স ফিরেনি, ভেন্টিলেশনে আছেন, সো ওনাকে আসলে দেখার কিছু নেই, বাট আমি দেখতে গেছি, ওনার পরিবার আজকে এখানে আছে। আমি আপনাদের সকলের কাছে হায়দার আলী সাহেব এবং ওনার পরিবারের জন্য দোয়া চাই, এবং আগামী দিনগুলোতে যেন আমরা গণতন্ত্র ধরে রাখতে পারি, গণতন্ত্র আবার বারবার আমাদের পুনরুদ্ধারের যুদ্ধ করতে না হয়, এটাও আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমার মনে হয় এনাফ প্রশ্ন হয়েছে আজকের জন্য, আমাদের প্রেস কনফারেন্স এখানে শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, যে কোনো অরাজকতা হলে সেটার বিরুদ্ধে শক্ত আইনি ব্যবস্থা, এটা আমার স্ট্যান্ডিং অর্ডার প্রত্যেকটা থানায় এবং ডিসি অফিসে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।